অশুভ শক্তির বিনাশের লক্ষ্যে কালীঘাটে যজ্ঞ করলেন বিজেপি বিধায়ক আশিস দাস। পরে মাথা মুণ্ডন করে পাপের প্রায়শ্চিত্ত করেন তিনি। বিশেষ পুজো দেওয়ার কথা সোমবারই ঘোষণা করেছিলেন বিজেপি বিধায়ক আশিস দাস। বেশ কয়েক মাস ধরেই বর্তমান সরকার এবং বিজেপির সমালোচনায় সরব ছিলেন তিনি। রাজ্যে গণতন্ত্র নেই বলে বর্তমান মুখ্যমন্ত্রীকে অভিযুক্তের কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন আগেই। এবার অশুভ শক্তির বিনাশ এবং পাপের প্রায়শ্চিত্ত করার মধ্য দিয়ে কি এদিকে ইঙ্গিত করলেন কিনা তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে সর্বত্র। পাশাপাশি সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসার পরদিনই মায়ের অকাল বোধনের প্রসঙ্গ টেনে আনার সাথে রাজনৈতিক সুর খুঁজে পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নির্দেশে ১৪৪ ধারা জারি করার বিরুদ্ধে জনস্বার্থে দুটো মামলা করা হয় উচ্চ আদালতে। সেই মামলা গ্রহণ করে মঙ্গলবার সরকার পক্ষের রিপোর্ট তলব করে আদালত। কিন্তু নির্ধারিত তারিখে সরকারের তরফ থেকে কোনো হলফনামা জমা করা হয়নি। আদালত পুনরায় ৭ অক্টোবরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেয়। আগাম জানা থাকা সত্ত্বেও কি কারণে সরকার পক্ষ তাদের জবাব দেয়নি সেটা নিয়ে কোনো সুস্পষ্ট কারণ জানানো হয়নি বলে জানান আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। জেলা প্রশাসনের এই ধারা মানুষের মৌলিক অধিকার খর্ব করা শামিল বলে অভিমত ব্যক্ত করেন অপর আইনজীবী শঙ্কর লোধ। আজকে দুটো পিএল ছিল, একটা হচ্ছে শিবপ্রসাদ বাবুর, সেই পিএল এ নোটিশ করেছে, এটা পরশুদিন আসবে। আর একটা পিএল আগেই নোটিশ করেছিল, সেটা আজ ছিল, সেটা তো গভর্নমেন্ট কাউন্টার দেয়নি। গভর্নমেন্ট সময় চেয়েছে, এটাও পরশুদিন উঠবে। দুটো পিআইএলই পরশুদিন উঠবে। বক্তব্য ছিল 20 সেপ্টেম্বর মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট একটা অর্ডার করেছিল যে 144 ধারা ইস্ট আগরতলা পিএস এবং ওয়েস্ট আগরতলা পিএস এই দুটো থানার মধ্যে কোনো রাজনৈতিক সমাবেশ মিছিল এগুলি করা যাবে না। এইটাকে চ্যালেঞ্জ করে দুটো পিআইএল হয়েছে। এটা কালারেবল এক্সারসাইজ এবং এটা করে মানুষের ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করেছে। এই নিয়ে দুটো পিএল হয়ে গেছে। 144 ধারা জারি করা যে চ্যালেঞ্জ করে যে মামলাটা জনস্বার্থ মামলা হয়েছিল, দুটো মামলা হয়েছে ইতিমধ্যে। দুটো মামলাতেই আজকে তারিখ ধার্য ছিল এবং আমরা তো প্রস্তুত ছিলাম শুনানির জন্য, কিন্তু সরকার পক্ষ তো উত্তর দিতে পারেনি। গত মঙ্গলবার যখন মামলাটি উঠেছিল তখন আদালত, উচ্চ আদালত আজকে মামলাটি রেখেছিল এবং রাজ্য সরকারকে এফিডেভিট দেওয়ার জন্য বলেছিল, কিন্তু রাজ্য সরকার আজকে এফিডেভিট দেয়নি। কেন দেয়নি আমরা জানি না। উচ্চ আদালতের মাননীয় ডিভিশন বেঞ্চ বলেছে যে আমরা আশা করেছিলাম রাজ্য সরকার এফিডেভিট দেবে, কেন দেয়নি জানি না। ৮ সেপ্টেম্বর শহরের প্রতিবাদী কলম PB24 এবং কলমের শক্তি অফিসে হামলার মামলায় অভিযুক্ত রঘুনাথ লোধকে ৭ অক্টোবর পর্যন্ত জেল হাজতের নির্দেশ দিয়েছে আদালত। পুলিশের তরফ থেকে আগেই অভিযুক্তের ৪ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। গত শুনানির দিন আদালত কেস ডায়েরি তলব করে, সেজন্য পুলিশ রিমান্ডের আবেদন রিজার্ভ রাখা হয়েছিল। মঙ্গলবার মামলার তদন্তকারী অফিসার শারীরিক অসুস্থ থাকার ফলে কেস ডায়েরি জমা দিতে পারেননি বলে জানিয়েছেন আইনজীবী। ফলে আবারও আদালতের তরফ থেকে পুলিশ রিমান্ডের আবেদন রিজার্ভ রাখা হয়েছে। আগামী ৭ অক্টোবর পুলিশ রিমান্ডের আবেদনের উপর শুনানি হবে বলে জানিয়েছেন আইনজীবী। আজকে যে হেয়ারিংটা হয়েছে, কেস নাম্বারটা হচ্ছে ওয়েস্ট আগরতলা ১৫৪/২০২১। এটার মধ্যে যে এলিগেশন সেকশনগুলো আছে সেগুলো হচ্ছে 147, 148, 427, 380, 436 and 326 of IPC। আজকে প্রোডাকশনের জন্য ছিল সিটি প্রোডাকশন আর অ্যাকিউজড প্রোডাকশন ফ্রম জেসি থেকে ছিল। আর গত ডেটে ৩/১০/২০২১ যে একটা অর্ডার হয়েছিল যে একটা 4 দিনে একটা পুলিশ রিমান্ডের প্রেয়ার ছিল, সেটা রিজার্ভ রাখা হয়েছিল। ওই দিন সিটি প্রোডাকশন করতে পারেনি। আজকে একটা রিপোর্ট এসছে আগে থেকে যে উনি অত্যন্ত শারীরিকভাবে অসুস্থর কারণে উনি সিটি প্রোডাকশন করতে পারেনি। তো এটার উপর একটা হিয়ারিং হয়েছে যে
রেলের চাকায় কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু। আগরতলা থেকে সাব্রমগামী ট্রেনের চাকায় কাটা পড়েন তিনি। ঘটনা উদয়পুর বাগমা বগাবাসা এলাকায় ঘটনা। মৃতের নাম বাবুল সাহা, বয়স আনুমানিক ৪৫ বছর। এলাকাবাসীর কথা অনুযায়ী বাবুল সাহা ট্রেন আসার আগে থেকেই রেল লাইনের পাশে বসেছিলেন। ঘটনাটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা তা স্পষ্ট নয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। কোন জায়গাতে হরিয়ামুড়া রেল। আপনারা কি চেষ্টা করছিলেন রেলটা দাঁড়ানোর জন্য? ওই তো মানে রেলটারে অনেকবার বাধা দিছিলাম, মানে হাতে বাধা দিছি, রেল কি আর শুনবো আমরা কথা। এখানে একজন লোক মারা গেছে। কিভাবে মারা গেছে? রেলের নিচে। আপনারা কি মানে ছিলেন? হুম। কি হয়েছিল ঘটনাটা? হ্যাঁ, এদিকে বইয়া ছিল, এমন সময় রেলটা আইতাছে, আমরা অনেক দূরে আছিলাম। থাকলে তখন দেখে সেরে আমরা অনেকে মানে হাত লাড়ছি, কাপড়ে আসলটা লাল আসছিল দেখে কাপড় লাড়ছি। আরেকজন লোক আসছিল, হ্যাঁ গেঞ্জিটা একটু লালচে আসছিল, হ্যাঁ এমনি হাত দেখাইছে, দেখে সেরা কি রেলটার হাত দেখাইছিল যে দাঁড়ানোর লেগে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু লোকটা রেলের তলে পড়ে গেছে। তো কিছুক্ষণ আগে আগরতলা টু সাব্রমগামী ট্রেনের নিচে একটা লোক কাটা পড়েছে আর কি। এটা বাগমা বগা বাসার জায়গা। লোকটার নাম বাবুল সাহা, বয়স ৪৫। এখানে প্রত্যক্ষদর্শীদের মতে উনি নাকি ট্রেকের পাশে বসেছিলেন। চলন্ত ট্রেনের সাথে ধাক্কা পাবে। প্রতারণার অভিযোগে বহিরাজ্যের দুই যুবককে ১ বছরের কারাদণ্ড দিল আদালত। গত বছর ১৬ ডিসেম্বর বিহারের বাসিন্দা দুই যুবক রঞ্জিত কুমার এবং রমেশ কুমার স্বর্ণালঙ্কার পরিষ্কার করতে গিয়েছিলেন কল্যাণপুর থানাধীন গৌরাঙ্গ টিলায়। তারা এক মহিলার স্বর্ণালঙ্কার চুরি করে নেয়। সেই অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছিল। মঙ্গলবার খোয়াই সিজিএম আদালতে সেই মামলার রায় ঘোষণা করা হয়। আদালত দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ১ বছরের জেলের নির্দেশ দেয়। পিআরসি ডাব্লিউপি ২৩-২১ নম্বর মোকদ্দমায় রায় ঘোষণা করেন। উক্ত মামলার ঘটনাটা হল ১৬/১২/২০২০ উষারানী দত্ত ওনার রিলেটিভের বাড়ি গৌরাঙ্গটিলা খোকন দাসের বাড়িতে এসেছিল এবং সেখানে দুজন বিহারের লোক ওরা সোনা রূপা এগুলি পরিষ্কার করে বলে বাড়ি বাড়ি যায়। সেই মোতাবেক খোকন দাসের বাড়িতে এসে সিলভার এবং উষারানী দত্তের গলায় একটা নেকলেস যে ওটা ওরা পরিষ্কার করে দেবে। কিন্তু পরবর্তী দেখা গেল উষারানী দত্ত নেকলেসটা দিল একটা কেমিক্যাল মিশিয়ে সেই নেকলেস থেকে ওরা সোনা গলিয়ে নিয়ে উষারানী দত্তকে একটা কাগজে পুড়ে দিয়ে বলল একদিন পরে খুলতে। এই আলামতগুলি যেগুলি সোনার নেকলেস বা লিকুইডগুলি আফটার অ্যাপ্রিয়েট পিরিয়ডের পরে কমপ্লেনেন্টকে দিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেন। নির্মাণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী। পানিসাগর ঢুপির বন্ধ পঞ্চায়েতের কৃষ্ণপুর এলাকায় এই ঘটনা। পানীয় জলের ট্যাঙ্ক নির্মাণের কাজ চলছে এলাকায়, কিন্তু স্থানীয়দের অভিযোগ ব্যবহৃত নির্মাণ সামগ্রী ভালো নয়। বালির সাথে মাটি মেশানো আর পাথরগুলি কর্দমাক্ত, তাই তারা কাজ বন্ধ করে দেন। কি ডিডব্লিউডিসি এর কি আপনি? আমি ডিডব্লিউডি আচ্ছা, এই কংক্রিট কি ধুইয়া দেওয়া হইতাছে? কংক্রিট আমার আগে যেটা আসলো দেওয়া হয়েছে, ফ্রেশ কংক্রিট আসলো। আমার কংক্রিটটা টান করার পরে ওখানে গাড়ি আনছে, এটি ধুইয়া দেওয়া হইতাছে। এটা খালি কংক্রিটটা পাথর আইসে পরে ওই মেশিন স্টার্ট দেওয়া হয়েছে। হ্যাঁ, খালি আইসে আমার কংক্রিটে লাগে, কিন্তু আমি ১ ঘন্টা ওয়েট করছি, কংক্রিট নাই। হ্যাঁ, ওইটা লাগিয়ে এখন আমি লাগলাম প্রয়োজন। এটা ওই যে বালি মাটি মিসাইল বালি আর পাথরের মধ্যে পুরা পেট মিসাইল, যার কারণে আমরা কাজ বন্ধ করাই। সিমেন্ট ঠিকঠাক দেননি? সিমেন্টের তো কইতে পারি না, ঠিকঠাক দেননি, মনে হয় তো ঠিক দেন না। সিমেন্ট পরিমাণে কম দেন। দেখছি এটা পরিষ্কার। এরকম পাথর দিয়ে কাজ করা যায়, দেখেন এরকম পাথর এরকম মাটি দিয়ে কাজ হইতাছে। 2 দিন পরে ট্যাঙ্কিটা ভাঙ্গিয়া যাইব। আমরা এই এলাকা সবই এই জল খাই। 2 দিন পরে ট্যাঙ্কিটা ভাঙ্গিয়া বিএসএফ এবং নার্কোটিক্স ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে উদ্ধার বিপুল পরিমাণের নেশা সামগ্রী। মঙ্গলবার সকাল থেকে ৮০ নম্বর বিএসএফ ব্যাটালিয়ন এবং নার্কোটিক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে সিমনা বিধানসভার ভোটাং বাড়িতে অভিযান চালানো হয়। মোট ৫টি বাড়িতে অভিযান চালিয়ে ৪১০ কেজি গাঁজা এবং ১৩ কার্টন গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নেশা সামগ্রীগুলির বাজার মূল্য প্রায় ৬৬ লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন বিএসএফ আধিকারিকরা। ये एक खुफिया इंफॉर्मेशन जो थी उसके बेस पर था। कंफर्म इंफॉर्मेशन थी 80 बटालियन बीएसएफ को हमारे अपने सोर्सेज द्वारा, और इसमें वेरियस सेंट्रल और स्टेट गवर्नमेंट दोनों की जो एजेंसियां हैं उनको हमने सम्मिलित किया था, और एक बहुत कामयाब ऑपरेशन रहा है ये।
बीओपी कटलामारा जो है हमारा 80 बटालियन का बीओपी के इलाका है, उसमें एवार में एक बुटंगबाड़ी गांव है जिस में इसको छुपा के रखा गया था। लगभग 410 किलो के आसपास अभी तक रिकवरी हो चुका है और इसके अलावा कुछ बीड़ी का भी पैकेट था इसमें। टोटल वैल्यू इसका 60 लाख से ऊपर का है और अभी असेसमेंट किया जाएगा, वैल्यू ऊपर नीचे हो सकता है, लेकिन इस मौसम में जिसमें कि बहुत बारिश आ रही थी, बहुत अच्छे ढंग से गांव में इसको छुपा के रखा गया था और इन्फॉर्मेशन सही होने के चलते जवानों ने काफी मेहनत की है, बहुत मेहनत करनी पड़ी और एक अच्छा एक कैच सामने आया। गांजा की खेती और गांजा का जो व्यापार है वो जब तक মঙ্গলবার ত্রিপুরা নেট স্লেট পিএইচডি ফোরামের পক্ষ থেকে শিক্ষা ভবনে এক ডেপুটেশন প্রদান করা হয়। মূলত এদিন 6 দফা দাবির ভিত্তিতে এই ডেপুটেশন প্রদান করা হয়। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল রাজ্যে প্রায় 1500 বেকার যুবক যুবতী রয়েছেন যারা নেট স্লেট এবং পিএইচডি ডিগ্রি প্রাপ্ত। অবিলম্বে রাজ্যের কলেজগুলিতে তাদের নিয়োগ করে শূন্য পদ পূরণ করতে হবে। রাজ্যে নির্মিত নতুন কলেজগুলির জন্য নতুন পোস্ট তৈরি করতে হবে। অন্যান্য রাজ্যের মতো ত্রিপুরাতেও রোসার মাধ্যমে নিযুক্তিকরণ করতে হবে ইত্যাদি। এদিন ফোরামের পক্ষ থেকে রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করা হয় বলে জানিয়েছেন ফোরামের সদস্যরা। তাদের এই দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী, এমনই জানিয়েছেন ফোরামের সদস্যরা। পঠন পাঠন এবং রিক্রুটমেন্টের সমস্যা নিয়ে তো উচ্চশিক্ষামন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করেছেন যে বিষয়গুলো নিয়ে উনি ভাববেন। আমাদের যে দাবিগুলো সেগুলো মূলত হলো ত্রিপুরা রাজ্যে আমরা জানি যে 2001 সালের পরে কলেজগুলোর সংখ্যা বেড়েছে 12 থেকে এখন বর্তমানে 22 হয়েছে, কিন্তু কোনো শিক্ষকের সংখ্যা বাড়েনি। আগে ছিল 661টা পোস্ট, এটা এখনো আছে, যার মধ্যে এখনো 244টা পোস্ট ভ্যাকেন্ট পড়ে আছে। তো এখন রিক্রুটমেন্ট হচ্ছে না রাজ্যে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যে প্রায় 1500 ক্যান্ডিডেট যারা নেট স্লেট এবং পিএইচডি ডিগ্রি রয়েছে তারা অপেক্ষায় আছেন কখন রাজ্য উচ্চশিক্ষা দপ্তর এই রিক্রুটমেন্টের ব্যবস্থা করবে। তো এরই প্রেক্ষিতে আমরা 6 দফা দাবি প্রদান করি। তো তার মধ্যে একটা দাবি ছিল আমাদের প্রধান দাবি, যেটা ভ্যাকেন্ট পোস্টগুলোতে রিক্রুট করতে হবে ইমিডিয়েটলি। আর শারদোৎসবের প্রাক মুহূর্তে ত্রিপুরা রাজ্যের গ্রামীণ ব্যাংকের সাফাই কর্মীরা বোনাস পাবে না, এই খবর ছড়িয়ে পড়তেই গ্রামীণ ব্যাংকের সাফাই কর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। মঙ্গলবার এরই পরিপ্রেক্ষিতে সাফাই কর্মচারীরা সংঘের পক্ষ থেকে এক প্রতিনিধি দল গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের দাবি প্রতি বছরের মতো এবারও যেন সাফাই কর্মীদের তাদের ন্যায্য বোনাস দেওয়া হয়। ব্যাংক আমাদের রাজ্যের ব্যাংকিং সেক্টরে একটা অগ্রণী প্রথম সারির ব্যাংক। গত কিছুদিন ধরে আমাদের কাছে আমরা যারা শ্রমিক নেতৃত্ব আছি সাফাই কর্মচারী, তো সাফাই কর্মচারীর পক্ষ থেকে আমাদের কাছে প্রশ্ন করছে, লোক আসছে এবং পেপারে বেরিয়েছে যে এইবার গ্রামীণ ব্যাংকে যে 200-র উপরে সারা ত্রিপুরাতে যে সাফাই কর্মচারীরা আছে এবার নাকি পুজোতে ওরা বোনাস পাবে না। তো এটার জন্য ক্লারিফিকেশনের জন্য আমরা মাননীয় চেয়ারম্যান সাহেবকে আমরা একটা চিঠি দিয়েছিলাম ওনার সাথে দেখা করতে। আজকে উনি সময় দিয়েছে আমাদেরকে, আমরা যাচ্ছি দেখা করতে এবং উনি আমাদেরকে বিস্তারিত বলবেন কেন দেওয়া হচ্ছে না বা কি আছে বিষয়। আমরা দাবি রাখছি যে অগ্রণী ব্যাংক, যে ব্যাংক এবং লাভজনক একটা প্রতিষ্ঠান আমাদের রাজ্যের গর্ব, সেই ক্ষেত্রে মঙ্গলবার ত্রিপুরার সমগ্র শিক্ষা এমপ্লয়ি অ্যাসোসিয়েশন গন্ডাছড়া মহকুমার পক্ষ থেকে 4 দফা দাবির ভিত্তিতে ধলাই জেলার বিদ্যালয় পরিদর্শকের কাছে ডেপুটেশন পেশ করা হয়। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল সর্বশিক্ষায় নিযুক্ত সমস্ত শিক্ষকদের ভিডিও সার্টিফিকেট প্রদান করে ব্যাংক লোন সুনিশ্চিত করতে হবে। রাজ্য শিক্ষা দপ্তরের আদেশ মূলে এসবি এবং জেবি সমস্ত বিদ্যালয়ের সমগ্র শিক্ষার অ্যাকাউন্ট কানাড়া ব্যাংকে স্থানান্তরিত করতে হবে। যে সমস্ত বিদ্যালয়ে একজন মাত্র শিক্ষক দ্বারা পরিচালিত হচ্ছে সেই সমস্ত বিদ্যালয়ে অতি সত্বর শিক্ষক প্রদান করতে হবে ইত্যাদি। অবিলম্বে দাবিগুলি পূরণের দাবি জানিয়েছেন অ্যাসোসিয়েশনের সদস্যরা। ত্রিপুরা রাজ্যে সমস্ত শিক্ষকরা যারা সর্বশিক্ষায় নিযুক্ত রয়েছেন তারা ব্যাংকের লোন পেলেও আমরা গন্ডাছড়াতে মাননীয় আইএসের তদারকিতে আমরা এই লোন পাচ্ছি না। সেই জন্য আমরা আইএস সাহেবকে আগামী 11 তারিখ পর্যন্ত টাইম দিয়েছি। পাশাপাশি সারা ত্রিপুরা রাজ্যে যে সমস্ত শিক্ষকরা টিচার ইনচার্জ দায়িত্বে রয়েছেন তারা 1000 টাকা ভাতা পাওয়ার কথা ছিল এবং কি তারা পাচ্ছেন, আমাদের গন্ডাছড়া আইএস অফিসে আমরা পাচ্ছি না। নভেম্বর একটা ডেডলাইন দিয়েছি মাননীয় আইএস সাহেবকে, যদি আমাদের এই ডিমান্ডগুলি মানা না হয় আগামী 12 তারিখ
আমরা গণহারে চাকরিচ্যুত এক শিক্ষিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকা জুড়ে। ঘটনা বিশালগড় থানাধীন সুনামগঞ্জ এলাকায়। মৃতার নাম রীনা ভৌমিক। মঙ্গলবার সকালে নিজ ঘরে ঝুলন্ত দেহ দেখতে পেয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। খবর দেওয়া হয় থানায়। জানা গেছে চাকরিচ্যুতির পর থেকেই সংসার চালাতে সমস্যায় পড়ে যান তিনি। 1.5 বছর আগে মৃতার স্বামীও আত্মহত্যা করেন। মৃতার ভাই জানান, চাকরি নিয়ে সমস্যা দেখা দেওয়ার পরই আত্মহত্যা করে স্বামী। পরিবারের সদস্যরা দাবি করছেন, চাকরি হারিয়ে সংসার চালাতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন রীনা। তবে পুলিশি তদন্তেই মৃত্যুর প্রকৃত কারণ উঠে আসবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। আসলে আমার বোন তো 10,323 চাকরি করতো। চাকরি যায় টেনশনে বোন জামাই মারা গেল। এখন যতটুকু আন্দাজ করতেছি, এখন তো তাদের খাওয়া পড়ার কোনো ব্যবস্থা নেই। আপনার বোন কি 10,323 শিক্ষিকা? শিক্ষিকা। কোন স্কুলে ছিল? অরবিন্দ বিদ্যা মন্দির উচ্চ বিদ্যালয় বানা। তো আপনার মনে হয় কি মানে চাকরি যাওয়ার কারণে এরকম করতে পারে নাকি? হ্যাঁ, এমনই কারণ তাদের এখন খাওয়া বাঁচার কোনো ব্যবস্থা নাই। জায়গাটার নাম কি? এখনকার মতো খবর এই পর্যন্ত। অন্যান্য খবরাখবর ও ব্রেকিং আপডেট দেখতে চোখ রাখুন PB24 এর পর্দায়। নমস্কার।